আর এটা হচ্ছে আমার স্বপ্নের মেকআপ ইউনিট, মানে যেখানে আমি মেকআপ টেকআপ করি। অনেক রুটি হবে। নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে দিনটা হলো শনিবার, আর এখন ঘড়িতে বাজে 7:30 মতন, মানে সকাল 7:30। ঘুম থেকে উঠেই আজকে রান্নাঘরে গিয়ে দেখি ঠাকুমা আটা মাখছে। তোমাদেরকে বলা হয়নি, এই 2 দিন হলো ঠাকুমা এসেছে। আসার কথা ছিল আরও 1 সপ্তাহ পর, কিন্তু আমার যেহেতু শরীর ভালো না, বাড়ির সবারই অসুস্থ মোটামুটি, জানো যে বাড়িতে কি অসুবিধা চলছে আমাদের। তো ঠাকুমাকে বাবা বলছিল যে তাড়াতাড়ি চলে আসতে, যে 1 সপ্তাহ আগেই চলে আসতে, তাহলে একটু হেল্প হয়। আমি একলা একলা না অত কিছু পারছি না করে উঠতে এখনও। তো একটু যদি হেল্প হয় তাহলে আমারও কাজে সুবিধা হয়, কাজগুলো অনেকটা এগিয়ে যায়। তো ওই জন্য ঠাকুমা এসেছে, আর ঠাকুমার সাথে আমার ভাইও এসেছে, মানে আমার কাকার ছেলে এসেছে। আর ঠাকুমা এসেছে আরেকটা কারণ হলো, ঠাকুমার আরেকটা চোখে ছানি অপারেশন হবে, তার জন্য বলে ডাক্তার বলেছিল যে 3-4 মাস পরে করলেও অসুবিধা নেই, কিন্তু বাবা বলল যে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলাটাই বেটার। তো ওই জন্য এসেছে আর কি। তো পরের সপ্তাহে ডাক্তার দেখানো, ছানি অপারেশন হবে, আরও 20-25 দিন হয়তো ঠাকুমা থাকবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখলাম যে অর্ধেক কাজ ঠাকুমা করেই রেখেছে। আর আটা মেখে রেখেছে, আমি এদিকে ছোলার ডালটা চাপিয়ে দিয়েছি, ওদিকে ঠাকুমা বেলে দেবে, আর আমি এদিকে কটা পরোটা ভেজে নেব। অনেক দিন ধরে জানো তো পরোটা খেতে ইচ্ছে করছে। আসলে কি বলো তো, অসুস্থতার জন্য মুখে কিচ্ছু ভালো লাগছে না। জ্বর হলে জানো যে মুখে কিছুই ভালো লাগে না সেরকম। তো এক একটা সময় মনে হচ্ছে এই খাই সেই খাই, কিন্তু কিছুই ভালো লাগছে না। তো আজকে ইচ্ছা করছিল যে একটুখানি পরোটা খাই। ও বলছিল যে হ্যাঁ চলো পরোটা খাওয়া যাক, আর ওদিকে বাবা মা ঠাকুমা আর ভাই পরোটা খাবে না। তো আমি আমার আর ওর জন্য 4টে করে পরোটা ভাবছি ভেজে নেব। এদিকে ছোলার ডাল মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর কারেন্টে এত জ্বালাচ্ছে কদিন ধরে, কি বলবো তোমাদের ওদিকে কী অবস্থা জানি না, কিন্তু আমাদের এদিকে কারেন্ট ভীষণ জ্বালাচ্ছে। শুধু লোডশেডিং হচ্ছে, 2 মিনিট অন্তর অন্তর আসছে আর আধ ঘন্টা থাকছে না, এরকম টাইপের হচ্ছে। আজকে তো মোটামুটি কথা আছে যে 5 ঘন্টা নাকি কারেন্ট থাকবে না, কোথায় কি কাজ হচ্ছে দেখা যাক। আগের দিনও এরকম 2 ঘন্টা কারেন্ট ছিল না, 3 ঘন্টা কারেন্ট ছিল না, এইরকম অবস্থা। মানে এত পরিমাণ জ্বালাচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে। আর কারেন্ট না থাকলে দেখবে এত বেশি কাজ করতে অসুবিধা হয়। আর আমাদের বাড়ির এদিকে সামনে যেহেতু বাড়ি হয়ে গেছে, রান্নাঘরটা পুরোপুরি অন্ধকার থাকে, কারেন্ট চলে গেলে কিচ্ছু দেখা যায় না। তাও এমার্জেন্সি লাইট থাকে বলে অসুবিধা হয় না, কিন্তু সামনে বাড়ি হয়ে যাওয়ার জন্য এত বেশি অসুবিধা হয়। এখন ওই 8টা মতন বাজে, 9:45 নাগাদ হয়তো, 9:45 কি 9টা নাগাদ হয়তো কারেন্ট চলে যাবে। তার আগেই ভাবছি কি যে তাড়াতাড়ি কাজটা করে নিই, কারেন্ট চলে গেলে তারপর আর কিছু দেখতে পারবো না, খুবই অসুবিধা হবে। ভাগ্যিস ঠাকুমা এসেছিল, না হলে প্রত্যেক দিন সকালবেলা মুড়ি খেতে হচ্ছে, বাইরে থেকে রুটি কিনে আনতে হচ্ছে, কারণ আমি মা দুজনেই অসুস্থ। বাবাও ঠিকমতো বাজারে যেতে পারছে না, ও যেদিনকে থাকতে পারছে সেদিনকে বাজারে যেতে পারছে। তো ঠাকুমা এসছে, আমার খুবই সুবিধা হচ্ছে। বাড়িতে যদি হাউসওয়াইফ মানে যারা কাজ করে সংসারে, তারা যদি অসুস্থ হয়ে যায়, বাড়ির অবস্থা যে কী হয় সেটা তোমরা যারা এরকম অসুস্থতার মধ্যে পড়েছো তারাই জানো, যে সংসারে যে কী অবস্থা হয়। আর আমি এরকম উঠতে পারছিলাম না, চারিদিকে দেখছি নোংরা এরকম পড়ে রয়েছে, কিছু মুছতে পারছি না, কিছু করতে পারছি না, রান্নাঘরের বেহাল দশা। তার উপর 2 দিন আমাদের কাজের মাসে আসেনি, তাই জন্য আরও বেশি মানে না রান্নাঘরটা নোংরা হয়েছিল। আমি ভাবছিলাম কখন আমি সুস্থ হব আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব জিনিসগুলোকে। মানে এত অসুবিধার মধ্যে না আমি আজ পর্যন্ত কোনো দিনও পড়িনি। উড়িষ্যাতেও আমার করোনা হয়েছিল যখন, তখন ছোট্টখাটো রান্নাঘর আমার বর মোটামুটি পরিষ্কার করে রাখতে পারতো, কিন্তু এখানে 3খানা যেহেতু বড় বড় ঘর রান্নাঘর রয়েছে, আর 3জনেই যেহেতু অসুস্থ হয়ে পড়েছি, পুরো ঘর অগোছালো হয়ে রয়েছে। তো যাই হোক, এখানে দেখো পরোটাটা করা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন চলো খেতে দিয়ে দিই, কারণ আগের দিন রাত্রেবেলা খেয়েছি সেই 6:30 নাগাদ, তো খিদেও পেয়ে গেছে। আর পরোটা যেহেতু অনেক দিন পর খাচ্ছি, মনে হচ্ছে কখন পরোটাটা খাবো। সত্যি কথা, মুখে পরোটা খুবই ভালো লাগছে, এরকম হচ্ছে ব্যাপার। তো দেখো বলতে বলতে লোডশেডিংও হয়ে গেল। বলেছিলাম না তোমাদের কারেন্টে খুব জ্বালাচ্ছে, আজকে ভোগাবে সারাদিন। তো যাই হোক চলো ব্রেকফাস্টটা করে নিই।
দোতলাতে কতটা কাজ এগুলো সেটা তোমাদেরকে চলো দেখাই, অনেকদিন দেখানো হয় না, শরীর এত অসুস্থ ছিল আমি উপরে উঠতেও পারিনি। তো কতটুকু কি কাজ হলো তোমরা দেখলে বুঝতে পারবে, আমি তো তোমাদেরকে দেখাই যে কতটুকু কাজ এগিয়েছে কি না এগিয়েছে। তো অনেকটাই কাজ এগিয়ে গেছে, আর খুচরো খাচরা কাজ বাকি রয়েছে। তারপরেই হয়তো পুজোর আগে আই থিঙ্ক হবে না, পুজোর পর এই রুমটার উদ্বোধন করতে পারবো। তো চলো দেখো কীরকম লাগছে ঘরটা। টিভি ইউনিটটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এইটা হচ্ছে টিভি ইউনিটটা, দাঁড়াও পেছন দিক করে তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটা না হলে আসবে না। এই দেখো এটা হচ্ছে টিভি ইউনিটটা। মোটামুটি টিভি ইউনিটটা বলা যায় কমপ্লিটের দিকে, অনেকটাই হয়ে গেছে, ভালোই লাগছে বলো। আর ওয়ার্ড্রপটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে হচ্ছে ওয়ার্ড্রপটা, ওই সানমাইকা না কি বলে আমি তো ঠিক জানি না, ওইগুলো পুরো লাগানো হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে কালো কালো যে দেখতে পাচ্ছি ওটা ওপরের হচ্ছে প্লাস্টিকটা, সেটা যদি ছিঁড়ে দেওয়া যায় তারপরে তোমার ওই চকচকে ভাবটা চলে আসবে, ওটা লাস্টে একদম ছেঁড়া হবে। তাই জন্য ওরকমভাবে এই যে নোংরাগুলো ভাবছি যেগুলো নোংরা, এগুলো নোংরা না, ওপর দিয়ে একটা লেয়ার রয়েছে, লেয়ারটা সরালেই জিনিসটা আরও বেশি ভালো লাগবে দেখতে। আর এটা হচ্ছে তোমার ওই সেলফ করা হয়েছে, এটার সাথে অ্যাটাচড। এটা তো দেখালাম টিভি ইউনিটটা। আর এটা হচ্ছে আমার স্বপ্নের মেকআপ ইউনিট, মানে যেখানে আমি মেকআপ টেকআপ করবো, সাজবো গুজবো। তো এটা হচ্ছে সেইটা, এখানে বড় করে আয়না বসবে, আয়নাটা পরে লাগানো হবে। এখনও কাজ বাকি আছে, এই জায়গাটা ভরাট হবে, সবে এইটুকু করেছে। এই দেখো এইগুলো দিয়ে এইটুকু হচ্ছে সবে করেছে, এখনও এই পোর্শনটুকু লাগাবে। বৃষ্টি যা হচ্ছে বাইরে, তো বৃষ্টির জন্য আসতে পারছে না ওরা। এখানে আমার মেকআপের জিনিসগুলো সাজানো থাকবে, বা ওই দিকেও করা যাবে। এখানেই রাখবো, এই জায়গাগুলো ফাঁকা পড়ে রয়েছে এখানেই রাখবো মোটামুটি। এখানে বসে বসে আমি মেকআপ করুম। এইখানে হচ্ছে তোমার একটা টুল মতো থাকবে, সেটা ভেতরে ঢোকানো থাকবে, এখানে বসে বসে আমি মেকআপ করুম। তো এটা আমার একটা খুব ইচ্ছা ছিল যে এরকম একটা হবে, একটা পোর্শন হবে যেখানে আমি মেকআপের সব জিনিসপত্র রাখতে পারবো। কারণ যে ঘরটায় আমরা এখন আছি সেই ঘরটায় মেকআপের জিনিসপত্র রাখার আমার কোনো জায়গা নেই, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। তো এটা আমার খুব দরকার, যেখানে আমি মেকআপের জিনিসগুলো রাখতে পারবো বা ভালো করে মেকআপ করতে পারবো। আর এটা হচ্ছে বেডও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইটা এখনও তোলার যে ইয়েটা সেইটা এখনও লাগাইনি। তো এইখানে হচ্ছে ওই গদি টাইপ বসবে, যেরকম থাকে আর কি, যে বেডগুলো হয় এখন, তো গদি বসবে। আর ওপরে কি করব সেটা পরে ডিসাইড করা হবে, জিনিসটা নাহলে ফাঁকা ফাঁকা লাগবে এই ওপর পোর্শনটায়, ওখানে কিছু একটা হবে। আর এইটা হচ্ছে বেডের পাশে আরেকটা সেলফের মতো করা হয়েছে। যাই হোক, এই হচ্ছে আপডেট। কাজ এখনও বাকি 60% মতো, হয়তো জানি না কতটুকু কাজ বাকি, যারা কাজ করছে তারাই জানে। আর রং তো এখনও বাকি রয়েছে, রং হবে, তারপরে এখান দিয়ে লাইট লাগাবে, তারপরে এখান দিয়ে বেডের এখান দিয়ে লাইট লাগাবে, এগুলো দিয়ে লাইট লাগাবে, ওপরে লাইট লাগাবে। মানে আমি শুধু ভাবছি যে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে কেমন লাগবে ঘরটা। ভালোই লাগছে দেখো ঘরটা, দাঁড়াও তোমাদেরকে করে দেখাচ্ছি। এই দেখো সাজানো গোছানো ঘরটা কত সুন্দর, এখনই কত সুন্দর লাগছে দেখতে, তাই না? যখন পুরো লাইট লাগানো হয়ে যাবে, রং হয়ে যাবে, ঘরটা সাজানো হয়ে যাবে, তখন কত সুন্দর দেখতে লাগবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার নিচে যাই। নিচে গিয়ে এবার আমাকে স্নান করতে হবে, স্নান করে ঠাকুরের জন্য রান্না করতে হবে, মানে ভোগ বসাতে হবে। তো সেইগুলোই করব। চলো, বসে থাকলে হবে না, বসে থাকলে শুধু শুধু টাইম লস হবে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আবার যখন কিছুটা কাজ এগিয়ে যাবে তারপর তোমাদেরকে আবার দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো নিচে যাই, স্নান করি।
তো স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন তো ভোগ রান্না করতে হবে আমাদের, যেহেতু এখন একটাই রান্নাঘর, ওই জন্য আমরা এই রান্নাঘরটাতেই ঠাকুরের ভোগ রান্না করি। পরিষ্কার করে নিই ঠিক মতো, মানে স্ল্যাব পরিষ্কার, গ্যাস পরিষ্কার করে নিই, তারপর একটু গঙ্গা জল ছিটিয়ে। আর পাত্রগুলো তো সেরকম আমাদের পাত্র নেই, কয়েকটা পাত্র রয়েছে। আর রান্না করতে যেহেতু অনেকগুলো পাত্র লাগে, তো সেহেতু যেগুলোতে রোজকার রান্না হয় সেগুলো মাঝে মাঝে ইউজ করে নিই। তোমরা যারা এই ভিডিওটা দেখবে অনেকেই মনে করতে পারো যে কী রে বাবা, কীরকম বউ, যেখানে রোজকার রান্না করে সেখানেই ঠাকুরের ভোগ রান্না করছে। একটা তো নিয়ম আচারের ব্যাপার আছে, তো কিছু করার নেই জানো তো। ঠাকুরকে তো ভোগ রান্না করে দিতে ইচ্ছে করেই মাঝে মাঝে। আমরা ভালো মন্দ খাই, ঠাকুরকে যদি রোজকার এরকম মিষ্টি কিনে দিই, আমার তো মনে হয় যে আমি কিছু করেই দিই নিজের হাতে রান্না। আমার খুব ভালো লাগে নিজের হাতে রান্না করে দিতে ঠাকুরকে। আর আজকে যেহেতু ইচ্ছেটা হয়েছে, আর আমি মনে করি এই ইচ্ছেটা ভগবানই এনে দিয়েছে, ভগবানের ইচ্ছা হয়েছে আমার হাতে রান্না খেতে, ওই জন্য তিনি আমাকে এই ইচ্ছেটা জাগিয়েছেন। আর অনেক দিন হয়ে গেল কিছু রান্না করে দিই না ভগবানকে, আমাদের ঠাকুরকে। তাই আজকে যখন মন চেয়েছে, ওর জন্য আজকে লেগে পড়েছি ভোগ রান্না করতে। আর আমাদের ঠাকুর সবই জানেন যে আমাদের একটাই রান্নাঘর, রান্না করলে কোথায় করব। পরবর্তীতে আরেকটা রান্নাঘর হলে সেখানে না হয় ঠাকুরের রান্না বা ঠাকুরের ভোগ করা যাবে, আরও অনেক জায়গা হবে তখন। কিন্তু এখন যেহেতু একটাই রান্নাঘর, সেহেতু এখানেই সব কিছু পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে আমি যথাসাধ্য চেষ্টা করি তাকে সেবা দেওয়ার। তো আমি জানি ভগবান কিছু মনে করবেন না। আমরা যখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকতাম আমাদের ফ্ল্যাটে, সেখানেও আমি ওই রান্নাঘরেই, যে রান্নাঘরে রোজকার রান্না হয় সেই রান্নাঘরেই আমি ঠাকুরের জন্য ভোগ রান্না করে জন্মাষ্টমী পালন করেছি। খুব ভালোভাবে করেছি বলতে গেলে। তো আজকে ঠাকুরের ভোগে আমি দিচ্ছি ফ্রাইড রাইস, আলুর দম আর দুধ পনির। এই হচ্ছে আজকের রান্না। ঠাকুর এই খেতে ভালোবাসেন আমি মনে করি, কারণ এই রান্নাটা যখনই আমি করি এত সুন্দর খেতে হয়। আর এমনি যখন আলাদা করে করি, ভগবানের জন্য করি না, মানে আলাদা করে যখন করি তখন সম্পূর্ণ আলাদা স্বাদ হয়। তাই আজকে ঠাকুরের ইচ্ছা করেছে ফ্রাইড রাইস, আলুর দম আর দুধ পনির দিয়ে দুপুরের খাবার সারতে, তাই আজকে রান্না করতে লেগে পড়েছি। এখন রান্না করছি দুধ পনির। তো এই দুধ পনিরের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, খুব সুন্দর স্বাদ হয়। আর ঠাকুরের ভোগে দেওয়ার মতো বা নিরামিষ খাওয়ার জন্য দুধ পনির একদম পারফেক্ট রেসিপি। তো তোমরা যারা এই রেসিপিটা দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই দেখে নিতে পারো। ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে, আর আমি লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একদিকে দুধ পনিরটা চাপিয়েছিলাম আর আরেকদিকে হচ্ছে আলুর দমটা চাপিয়েছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দুধ পনিরের জন্য মশলাটা ভালোভাবে কষে গেছে। এখন পনিরের মধ্যে, দুধের মধ্যে যে পনিরটা দিয়ে রেখেছিলাম, তো সেটা ঢেলে দিলাম। আর এই রান্নাটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়, একদম সোজা রান্না। আরেকটা গ্যাসে আলুর দম চাপিয়েছি, আলুর দমটাও খুব কম সময়ের মধ্যে হয়ে যায় যদি প্রেশারে আলুটা সেদ্ধ করে নেওয়া যায়। তারপর মশলা কষিয়ে আলুর দমও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমার আলুর দমে না একদম টেস্ট হয় না, জানি না কেন। আমার বরের ভালো লাগে, আমার ঠাকুরেরও ভালো লাগে, কিন্তু আমার নিজের আলুর দমের টেস্টটা একদম ভালো লাগে না, কেন জানি না। যতই ভালোভাবে রান্না করি আলুর দমের সেরকম স্বাদ হয় না। দেখি আজকে কি হয়। জন্মাষ্টমীতে রান্না করি ভালো হয়, কিন্তু আদার্স সময় যখন আমি আলুর দম করি আমার একদম ভালো লাগে না নিজের হাতের আলুর দম খেতে। এটা জানি না কেন হয়। অন্যের হাতের আলুর দম খেতে আমার খুব ভালো লাগে, ভোগের আলুর দম খেতে ভালো লাগে, কিন্তু নিজের হাতের আলুর দম আমার যে কেন স্বাদ হয় না সেটা আমি বুঝতে পারি না। মনে হয় কিছু একটা মশলা কম পড়েছে, কিছু একটা মিসিং আছে রান্নাতে, এরকম মনে হয়। ভোগের আলুর দমের মতো যে টেস্টটা সেটা আসে না। তোমরা যারা বাড়িতে নিরামিষ আলুর দম করো বা খুব ভালো স্বাদ হয়, তারা আমাকে একটু রেসিপিটা সংক্ষেপে বলো তো কমেন্টে, তাহলে আমি সেভাবে রান্না করে দেখব। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে ঠাকুরের জন্য ভোগ রান্না এখানে হয়ে গেছে। আলুর দম, ফ্রাইড রাইস আর দুধ পনির। এখন গোপালের থালায় গোপালের জন্য ভোগ এখানে বেড়ে নিচ্ছি। গোপাল বা শ্রীকৃষ্ণ যাই বলো না কেন একই ব্যাপার। তো তার জন্য এখানে আমি ফ্রাইড রাইস বেড়ে নিচ্ছি, আর বাটিতে আলুর দম, আর আরেক পাশে দিয়ে দেবো হচ্ছে দুধ পনির।
আজকে ঠাকুরের জন্য ভোগ রান্না করে এত বেশি আমার ভালো লাগলো। অনেক দিন ঠাকুরের জন্য কিছু রান্না করতে পারছিলাম না, মনটা শুধু উসখুস করছিল যে কিছু খাওয়াতে পারছি না। তো আজকে আমার মনটা সত্যি শান্ত হলো অনেক দিন পর। আজকে আমার গোপাল পেট ভরে মন ভরে খাবে। তো যাই হোক, এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আজকের এই সুন্দর সিম্পল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কিছু জানানোর থাকলে বা কিছু জানার থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থেকো আর নিজের যত্ন নিও। টাটা।